মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা 20,000 টাকা ঘোষণা প্রধানমন্ত্রী, বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান। বিমান বাহিনীর মেডিকেল সেন্টারে বেসামরিক নাগরিকদের ভ্যাকসিন সেবা, 22 ফেব্রুয়ারি আসছে টিকার দ্বিতীয় চালান। চতুর্থ দফায় 5টি জাহাজে ভাসানচরের পথে 2012 জন রোহিঙ্গা। ইয়াঙ্গুনের সড়কে সাজোয়া যান, ইন্টারনেট সেবা বন্ধ, বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর গুলি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যাদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ, সেই বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা 20,000 টাকা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইলেকট্রনিক পদ্ধতিতে সরাসরি এ টাকা পৌঁছে যাবে তাদের অ্যাকাউন্টে। এ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের গৃহ নির্মাণ সহ সব ধরনের সহায়তা দেবে সরকার। বীর মুক্তিযোদ্ধাদেরও সহায়তায় বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। ৭১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশের আপামর জনতা। 9 মাসের যুদ্ধে স্বাধীন হয় দেশ। যাদের আত্মত্যাগে এ স্বাধীনতা, সেই মুক্তিযোদ্ধাদের জীবন যাপনে সম্মানী ভাতা দিচ্ছে সরকার। ভাতা তুলতে কাউকে যেন অপেক্ষা করতে না হয়, সে লক্ষ্যে MIS ভিত্তিক গভর্নমেন্ট টু পারসন পদ্ধতি চালু করা হয়েছে। প্রতি 3 মাসে টাকা যাবে অ্যাকাউন্টে, নিশ্চিত করা হবে SMS এর মাধ্যমে। গণভবন থেকে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে প্রস্তুত সরকার। কাউকে অপেক্ষা করতে হবে না, কোথাও যেয়ে ধর্ণা দিতে হবে না, টাকাটা সরাসরি যা প্রাপ্য তার হাতে পৌঁছে যাবে। দেশের 1,68,000 মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা সম্মানী ভাতা গ্রহণ করতে পারবেন। মুক্তিযোদ্ধাদেরও মাসিক ভাতা 12,000 থেকে 20,000 টাকায় উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আমরা নিচের যে কয়টা স্লট আছে সেগুলো এক জায়গায় নিয়ে এসে আমরা 20,000 টাকা করেই মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করব। এবং সেভাবে আমি একটা হিসেব করেছি যে সাধারণ মুক্তিযোদ্ধা এবং তারপরে যারা আছেন 12,000 টাকা পান, এরপর আবার কেউ 15, কেউ 20, সেটা না করে সবাই 20,000 টাকা থেকেই সবাই পাবেন। আর উপরে হয়তো যারা বীরশ্রেষ্ঠ তাদেরটা একটু আলাদা থাকলেও, বা বীর উত্তম তাদের আলাদা আছে। এ সময় মুক্তিযোদ্ধাদের সহায়তায় বিত্তশালীদেরও এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা। তাদের অবদানই তো আমাদের স্বাধীনতা। আজকে আমরা যে যা কিছু হচ্ছি, যত সম্পদ যে যা কামাচ্ছি, সবই তো তাদের অবদানের জন্য। সে কথাটা সবাইকে মনে রাখতে হবে। তাই যারা বিভিন্ন এলাকায় বিত্তশালী আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে বিত্তশালী কোনোদিন হতে পারতেন না যদি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন না করতো। কাজে আপনাদের যার যার এলাকায় যদি কোনো মুক্তিযোদ্ধা এরকম অবহেলিত থাকে, অবশ্যই আপনারা নিজের উদ্যোগে তাদের সমস্যাটা দূর করা, তাদের জীবনটা যাতে ভালো হয় সে ব্যবস্থাও নেবেন। পরে ভিডিও কনফারেন্সে বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ডায়াবেটিক্স, অ্যালার্জি, উচ্চ রক্তচাপ সহ অন্যান্য রোগ থাকলেও করোনার ভ্যাকসিন নেওয়া যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কেন্দ্রগুলোতে বেড়েছে গ্রহীতাদের চাপ। বিমান বাহিনীর মেডিকেল সেন্টারে সামরিক বাহিনীর সদস্যদের সাথে বেসামরিক নাগরিকদেরও টিকা দেয়া হচ্ছে। অপপ্রচার উপেক্ষা করেই টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। এদিকে 22 ফেব্রুয়ারি টিকার দ্বিতীয় চালান আসছে বলে জানালেন নাজমুল হাসান পাপন। সাইদুল ইসলামের রিপোর্ট। অপপ্রচার উপেক্ষা করে ব্যাপক হারে টিকা নিচ্ছেন সমাজের নানা শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশ বিমান বাহিনীর মেডিকেল সেন্টারে সামরিক বাহিনীর সদস্যদের সাথে সাধারণ মানুষকেও টিকা দেয়া হচ্ছে। পরিপাটি ও সুশৃঙ্খলভাবে সেবা প্রার্থীদের ভ্যাকসিন দিচ্ছেন বিমান বাহিনীর বাসার বেইস মেডিকেল সেন্টারের সদস্যরা। এখানে টিকা নিতে এসে সন্তোষ প্রকাশ করেন সাধারণ মানুষ। তারা সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান। ব্যবস্থাপনা ভালো, সিস্টেমেটিক, নেওয়া উচিত। যেহেতু আমি শুধু
সুরক্ষা পেলে তো হবে না, অন্য লোক যদি সুরক্ষা যদি না পায় তাহলে তো আর কি ইন টোটালিটি তো আর কি ঠিক হলো না। বিশ্বাস করে নিতে এসছি, কাজে আমার কোনো ভয় ছিল না। আর দেওয়ার পর তো এত ইজিলি হয়ে গেছে, আর এত সুন্দর ব্যবস্থা, কোনো প্রবলেম ফেস করিনি। টিকা নিয়েছেন 21শে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পীযূষ বন্দ্যোপাধ্যায়, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা বিমল কর এবং তার পরিবারের সদস্যরা। তারা জানান, যারা অপপ্রচার করছে তারা ষড়যন্ত্রকারী। আমি মনে করি এই গুজবগুলো ষড়যন্ত্রের অংশ, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে আমরা খুব অল্প সময়ে ভ্যাকসিন পেয়েছি। যে এই গুজব যারা করেছে তারা বাংলাদেশের মানুষের ভালো চায় না। করেছে যারা গুজব ছড়িয়েছিল তাদের অনেককেই আমরা আজকে গণমাধ্যমে দেখেছি ভ্যাকসিন নেওয়ার জন্য। আগের অনুভূতি আর এই পরের অনুভূতি সেম আমার কাছে। অসুবিধা হয় নাই, আগে যেরকম ছিলাম নর্মাল ওরকমই। ভালো লাগতেছে, সবাই নেবেন। আগে অনুভূতি নেওয়ার আগ পর্যন্ত একটা টেনশনে ছিলাম, মানে কেমন লাগবে, ব্যথা পাবো কি না, বা কোনো ধরনের রিয়াকশন হবে কি না। কিন্তু দিয়ে মনে হচ্ছে যে না, আমার যেমন খুব অ্যালার্জি মানে অ্যাজমাটিক অ্যালার্জি, ভয় পাচ্ছিলাম, যেমন টেনশনে ছিলাম, কিন্তু মনে হচ্ছে না মানে আর কোনো সমস্যা হবে। বিমান বাহিনীর বাসার বেইস সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার জানান, দিন দিন টিকা নেয়ার প্রবণতা বাড়ছে। কোনো কারণে SMS না পায় অথবা রেজিস্ট্রেশন করতে অসুবিধা হয়, তাদের জন্য আমরা একটা হেল্প ডেস্ক রেখেছি। তাদের যে কোনো সমস্যা যদি কেউ রেজিস্ট্রেশন করতে পারে নাই, এইখানে আসবে, আমরা হেল্প ডেস্কের মধ্যে রেজিস্ট্রেশন করে দিচ্ছি। এবং প্রয়োজন হলে ওই সময় যদি এমন হয় সে সিনিয়র সিটিজেন অথবা কোনো অসুস্থতা আছে, দ্বিতীয়বার আসা অসুবিধা, আমরা তার বিশেষ অগ্রগণ্যতা দিয়ে তাকে আমরা টিকা দিয়ে দিচ্ছি। এছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স সহ অন্যান্য রোগীদের আগে টিকা নেয়ার পরামর্শ দেন এ চিকিৎসক। উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিস আছে, অ্যাজমা আছে, কিডনি ডিজিজ আছে, আমি দিতে কি পারবো? আমার কথা তাদেরকে আগে অগ্রগণ্যতার ভিত্তিতে তাদের দিতে হবে। এদিকে করোনার টিকা নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান পাপন। আগামী কিছুদিনের মধ্যে আরও করোনার টিকা আসছে বলে জানান তিনি। অন্যদিকে রাজারবাগ পুলিশ লাইন কেন্দ্রে টিকা নেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি। মাননীয় প্রধানমন্ত্রী শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাব আমরা কথাটা বলছিলেন, অনেকটা সেই রকমই আজকে সারা বাংলাদেশে কিন্তু ভ্যাকসিন পাচ্ছে এবং সবাই ভ্যাকসিন নিচ্ছে। সাইদুল ইসলাম, 21শে টেলিভিশন, ঢাকা। চতুর্থ দফায় নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন 2012 জন রোহিঙ্গা। সকালে চট্টগ্রাম বোট ক্লাব থেকে নৌবাহিনীর জাহাজে রোহিঙ্গারা ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেন। নৌবাহিনীর 5টি জাহাজে তাদের ভাসানচর নেওয়া হচ্ছে। এর আগে সকাল 6টা থেকে রোহিঙ্গারা নৌবাহিনীর জাহাজে উঠতে শুরু করেন। সকাল 10টায় নৌবাহিনীর জাহাজ ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয়। রোববার কক্সবাজার থেকে চট্টগ্রাম পৌঁছায় রোহিঙ্গারা। রাজধানীতে ইউল্যাবের ছাত্রীর মৃত্যুর ঘটনায় রিমান্ডে থাকা ডিজে নেহা সহ অন্য আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ওই ছাত্রী এবং আরেক তরুণের মৃত্যুর কারণ বিষাক্ত মদ বলে প্রাথমিকভাবে মনে করছে তদন্তকারীরা। তবে মদ সরবরাহকারীকে এখনো খুঁজে পায়নি পুলিশ। ইয়াকুব লিটনের ক্যামেরায় দীপু শিকদারের রিপোর্ট। বন্ধুদের সাথে মিলে অতিরিক্ত মদ পান, অসুস্থ হয়ে হাসপাতালে। মোহাম্মদপুরে তরুণ আরাফাতের পর রাজধানীর আরেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইউল্যাবের ছাত্রী ফারহা মাধুরী। তবে প্রাণে বেঁচে যায় ডিজে নেহা। পরিবার থেকে বিচ্ছিন্ন নেহা জড়িয়ে আছে উচ্ছৃঙ্খল জীবনের জালে। নগরীর অভিজাত এলাকার বার আর হোটেলে বিত্তবান পরিবারের সন্তানদের টার্গেট করত সে। মোহাম্মদপুর থানার একটি মামলায় গ্রেফতারের পর পুলিশের কাছে এমনটাই স্বীকারোক্তি তার। বাকি 4 জনকে আমরা রিমান্ডে এনেছিলাম, তারা সবাই স্বীকার করেছেন এবং তারা কিভাবে, তারা কোথায় কি পার্টি করেন, কোথায় কিভাবে তারা বিভিন্ন জায়গাগুলিতে খদ্দের কালেকশন করেন, সব কিছু তারা স্বীকার করেছেন। এবং আমরা সর্বশেষ বিশাল যে নিহার কথা মতো যে আমরা বিশালকেও
রিমান্ডে ছিলাম, বিশালও সবকিছু স্বীকার করেছে। অতিরিক্ত বিষাক্ত মদ পানি আরাফাত আর মাধুরীর মৃত্যুর কারণ বলে এখনো মনে করছে পুলিশ, তবে ময়নাতদন্ত রিপোর্টে পরিষ্কার হবে সব। আর বাকি আরও কারা কারা এই পার্টিগুলিতে আসতেন, তারা বিভিন্ন জায়গায় অনুষ্ঠানগুলি করতেন, কারা কারা সহযোগিতা করতেন, এগুলি আমরা খুঁজে বের করছি এবং আমরা মনে করি অতি শীঘ্রই আমরা চার্জশিট প্রদান করতে পারব। প্রাথমিকভাবে মনে করতেছি যে অতিরিক্ত মদ্যপান বিষ খেয়ে তার মৃত্যু হয়েছে। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাজধানীতে 2টি হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের 7 জন সহ 14 জন গ্রেফতার। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। রাজধানীতে 2টি হত্যাকাণ্ডে কিশোর গ্যাংয়ের 7 জন সহ 14 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গেল 10 ফেব্রুয়ারি জাকির হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 7 জনকে গ্রেফতার করা হয়। এছাড়া মুগদা এলাকায় আরও একটি খুনের ঘটনায় কিশোর গ্যাংয়ের 7 জনকে গ্রেফতার করা হয়েছে। তো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2টি গ্রুপের মধ্যে এরকম সংঘর্ষের ঘটনায় চাপাতি দিয়ে কুপিয়ে 2 জনকে মারাত্মক জখম করে এবং এর প্রেক্ষিতে জাকির নামে 52 বছরের এক লোক মারা যায়। 7 জনকে আমরা গ্রেপ্তার করি যারা এই ঘটনায় জড়িত। ছোট ভাই বড় ভাইকে সালাম দেন, এই সালামকে কেন্দ্র করে ছুরিকাঘাত করে এবং যে অপরাধী চক্র যারা আছে আরেকটি গ্রুপ, এই গ্রুপের নেতৃত্বে ছিল তানভীর নেতৃত্বে আরও বেশ কিছু আমরা 7 জনকে গ্রেপ্তার করেছি তার মধ্যে, এবং আরও কিছু গ্রেপ্তারের প্রক্রিয়া আছে। প্রতিবন্ধকতা সম্পর্কিত শিক্ষা নীতিমালা অনুযায়ী বিদ্যালয়গুলোকে এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষা সমিতি। রাজধানীর প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বেতন ভাতা প্রদান এবং শিক্ষা কারিকুলাম অনুযায়ী বিনামূল্যে পাঠ্য বই বিতরণ নিশ্চিতের দাবি জানান বক্তারা। এছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত খাবার, শিক্ষা জীবন শেষে কর্মসংস্থান সহ আত্মনির্ভরশীল জীবনযাপনের নিশ্চয়তা প্রদানের দাবি জানান প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষা সমিতির নেতারা। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা 20,000 টাকা ঘোষণা প্রধানমন্ত্রী। বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান। বিমান বাহিনীর মেডিকেল সেন্টারে বেসামরিক নাগরিকদের ভ্যাকসিন সেবা। 22 ফেব্রুয়ারি আসছে টিকার দ্বিতীয় চালান। চতুর্থ দফায় 5টি জাহাজে ভাষান্তরের পথে 2012 জন রোহিঙ্গা। ইয়াঙ্গুনের সড়কে সাজোয়া যান, ইন্টারনেট সেবা বন্ধ, বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর গুলি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। বিকেল 4টায় 21 সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।